স্বাগত আজকের বাংলাদেশে। আপনাদের সঙ্গে আছি আমি খালেদ মুহিউদ্দিন। শোকাবহ এই মাসে দেশের প্রধান দুই দলের তর্কযুদ্ধ আরও বেড়েছে। এতে গঠনমূলক উপাদান মিলছে কমই, প্রায় সব ক্ষেত্রেই দোষারোপের রাজনীতি থাকছে সামনে। তাতে কখনো গৌণ হয়ে পড়ছে সংসদ, আদালত, গণতন্ত্র আর সুশাসনের মতো জরুরি বিষয়। এসব নিয়ে আজকের আলোচনা, যুক্তি, তর্ক, গল্প। কথা বলতে স্টুডিওতে আছেন একাত্তর টেলিভিশনের প্রধান সম্পাদক মোজাম্মেল বাবু, সিনিয়র সাংবাদিক নাইমুল ইসলাম খান এবং ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি ও সামাজিক বিজ্ঞান বিভাগের অধ্যাপক ডক্টর পিয়াস করিম। স্বাগত আপনাদের। জনাব মোজাম্মেল বাবু, আপনার কাছে প্রথমে জানতে চাইব যে আওয়ামী লীগ জাসদ সম্পর্কের অতীত বর্তমান নিয়ে বিএনপি শীর্ষ নেতারা উচ্চকণ্ঠ, তবে খোদ আওয়ামী লীগের কোনো নেতা নিয়েও কোনো নেতাও এসব সম্পর্কে কথা বলছেন। আমি যদি আজকের কথা বলি বা গতকালের কথা বলি, তাহলে পূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন বলেছেন জোট শরিক দল জাসদ গঠনকারীরা ৭১ মুক্তিযুদ্ধের বিপক্ষে ছিলেন, এরকম একটি কথা বলছেন। জোটের রাজনীতিতে বা সরকারের মধ্যে এর কোনো বিরূপ প্রভাব পড়বে বলে? প্রথম কথা হচ্ছে, এই কথাগুলি আওয়ামী লীগ কেন বলে আমি জানি, কিন্তু বিএনপি কেন বলে এটা আমি জানি না। আওয়ামী লীগ হচ্ছে ৫ জনের নির্বাচন নিয়ে কথা বলা ছাড়া, এখনই ডায়ালগ চাই, এখনই নির্বাচন চাই ছাড়া অন্য যা কিছুতে তাদের ব্যাপক আগ্রহ। সুতরাং এটা জাসদ বিতর্ক হোক, সিরাজ শিকদার বিতর্ক হোক, ৭৫ বিতর্ক হোক, আওয়ামী লীগ সানন্দেতে অংশগ্রহণ করে। এবং আওয়ামী লীগ যেহেতু আর্টিকেল 70 এক্সারসাইজ করে না, সংসদেও না, বাইরেও না, সে যে যার মতো কথা বলে। সুতরাং কিন্তু আমার প্রবলেমটা হচ্ছে বিএনপি যেখানে আন্দোলনের কথা বলতেছে, জনগণ নাকি প্রায় রেডি এই সরকার উৎখাত করতে, তারা যখন এইসব বিতর্কে জড়ায় তখন আমার কাছে বোধগম্য মনে হয় না। বাংলাদেশের প্রধান বিরোধী দল যদি রাজনীতি বাদ দিয়ে কূটতর্কে জড়ায়, তাহলে ক্ষতি জনগণের, আমাদের। তাহলে আওয়ামী লীগ আরো টাইরেন্ট হয়ে ওঠে। আপনি মনে করছেন যে এটা আসলে আওয়ামী লীগের জন্য এই তর্কে জড়ানো না জড়ানো একই কথা, বা আগ্রহী থাকতে পারে, বিএনপির জন্য এটা কোনো রকমই প্রোডাক্টিভ না। আর জাসদ, এটা কোন জাসদ? যে জাসদ এখন স্বীকার করে যে, আপনি জাসদকে যদি বলেন যে আপনাদেরকে তো রক্ষী বাহিনী মেরেছে, আপনারা এই বলছিলেন ৩০,০০০ কর্মী মারা গেছে, এখন আওয়ামী লীগের সাথে কি? আমি জাসদ নেতাদের অন রেকর্ড, হাসান আলী কিনু এবং মনিউদ্দিন খান বাদলকে অন রেকর্ড বলতে শুনছি যে আমরা সিদ্ধান্ত নিয়ে গণবাহিনী গঠন করেছি, সরকারের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছি, রাষ্ট্রের দায়িত্ব হিসাবে সরকার সেটা প্রতিহত করার চেষ্টা করেছে, আমাদের ক্যাজুয়ালিটি হয়েছে, আইন শৃঙ্খলা বাহিনী ক্যাজুয়ালিটি হয়েছে, আপনারা তো মাথা ব্যথা কি তাকে? এবং ওই যুদ্ধে আমরা পরাজিত হয়েছি, আমরা আমাদের রাজনীতি থেকে সরে এসেছি। এই জাসদ তো ৭৫ পূর্ববর্তী জাসদ না। যেই জাসদকে এটা কি অন্য দলের ক্ষেত্রে আপনাদের এরকম ভাবার সুযোগ আছে? না, অন্য দল একটা পরে। এই যে আপনার একটা বিরাট সমস্যা হচ্ছে, আপনি বিএনপির মতো রাজনীতি করেন, কথা বলতেছেন একটা আর চলে যাচ্ছে। আমার সমস্যা আরো অনেক আছে। আচ্ছা, একটা করে একটা করে বল। এখন এই জাসদ তো সেই জাসদ না। যেই জাসদ, মানে জাসদের পরিবর্তন হয়ে গেছে এবং জাসদ এখন শুদ্ধ হয়ে আওয়ামী লীগের সাথে, শুদ্ধ অশুদ্ধ জানি না, সেই জাসদ না। যেই জাসদ বঙ্গবন্ধুর বাকশালে জয়েন করে নাই, এখন শেখ হাসিনার আওয়ামী লীগের জোটে জয়েন করছে, এবং এই বাকশাল তাদের সকল ৭২ থেকে ৭৫ পরবর্তী রাজনীতি আমি ব্যক্তিগতভাবে অনেক জাসদকে জানি, যারা মনে করে সেই সময় ভারতীয় গোয়েন্দা সংস্থার ইনফ্লুয়েন্সে আওয়ামী লীগকে এবং বঙ্গবন্ধুকে দুর্বল করার জন্য যে ষড়যন্ত্র ছিল, তারা সেই ষড়যন্ত্রের ভিকটিম। এটা সিরাজুল আলম খান জেনে থাকতে পারে, কিন্তু নিচের কর্মীরা অনেস্টলি রাজনীতি করেছে, তারা সেই জন্য দুঃখিত। তার মানে এই জাসদ যে আওয়ামী লীগের সাথে যুক্ত হলো, তার ফলে এই জাসদকে গ্রহণ করার ক্ষেত্রে আওয়ামী লীগের কোনো সমস্যা? এই জাসদ হচ্ছে ৭২ থেকে ৭৫ পর্যন্ত সমস্তটা ইরেজ করে মুক্তিযুদ্ধের, তারা তো মুক্তিযোদ্ধাও ছিল, তো তারা তো একসময় আওয়ামী লীগ করতো। এই জাসদ মূলত মূল দলে ফিরে যাওয়া। বাবুর ধমক খায় আর কোনো কিছু বলতে হবে না, অনেক কিছু বলতে ইচ্ছে করছিল। নাইম ভাই, আপনার কাছে আসবো যে আসলেই কি এটা বিএনপির জন্য আন্দোলনের কথা না বলে অন্যান্য বিষয়ে বলার একটি প্রক্রিয়া, নাকি আওয়ামী লীগের জন্য এটি ভালোই যে এরকম? অনেস্টলি আসলে দুই দলেরই এইরকম একটা সময় দরকার আছে। আমি এর আগে একটু বলে নিই, মোজাম্মেল বাবু অবশ্য যদিও আপনার সাথে আপনাকে তিরস্কার করলো, কিন্তু বাবুর যে বিচারের দণ্ডটা এই দণ্ডটা অন্যান্য প্রসঙ্গেও একইভাবে ব্যবহার করার বা প্রযোজ্য হইতে হবে, কিন্তু এটা এইভাবে শুধুমাত্র জাসদকে, এই স্কেলটা অন্য যে কোনো দল বা যে কোনো বিষয়টা এটা কিন্তু রিলেভেন্ট হবে, এবং হয়তো দেখবো যে আমরা মানে বাবু তখন কি করেন, আজকে হোক বা অন্যদিন। কিন্তু আমার কাছে কিন্তু বাবু একটা কথা বলেছে, বাবুর ভাষায়, যে আওয়ামী লীগের তুমুল উৎসাহ। আসলে বিষয়টা হচ্ছে যে ৫ জানুয়ারির নির্বাচনটা একটা মানে নৈতিক দুর্বলতার জায়গা। এই বিষয়টা নিয়ে কম আলোচনা হয়ে অন্য আরো তির্যক অন্যান্য বিষয়ে কথা হোক,
এইটাতে আওয়ামী লীগের আসলেই উৎসাহ বা তাদের চেষ্টাও থাকে যে অন্যান্য আলোচনাগুলিকে একটু উস্কেও দেওয়ার, আমি এটা লক্ষ্য করেছি, ইস্যুগুলিকে উস্কে দেওয়া এবং এটা প্রলং করানোর একটা চেষ্টা থাকে যতক্ষণ না আরেকটা বিষয় সামনে চলে আসে। এবং বিএনপি শীর্ষ নেতৃবৃন্দ এতে যথেষ্ট অবদান রাখেন। না, দেশ বিএনপি থেকে, দেশের অংশগ্রহণ বাইরে করে, থেকে। বিএনপি যে একেবারে মানে মানে না বুঝে বোকার মতো সবসময় করে তাও না। এইটার সুযোগে বিএনপি অনেক কঠিন কঠিন কথাও এত তাদের যে এত বৈরী পরিবেশ, বৈরী পরিস্থিতি, তার মধ্যে আমি দেখি অনেক কঠিন কঠিন কথা তারেক রহমান লন্ডন থেকেই বলুক, হ্যাঁ, অথবা এখান থেকে পার্টির অন্যান্য নেতারা বলুক, তারা কিন্তু এটাও বলে যে মানে সরকার আসলে আলোচনা 5 জানুয়ারির নির্বাচনের আলোচনাটাকে দূর করার জন্য এই বিষয়গুলির অবতারণা করে, কিন্তু তারা ইতিহাসের বিভিন্ন দিকে এই বিভিন্ন জায়গা থেকে খড় কুটো লাঠি মানে ঘুটি যা পাচ্ছে এগুলি প্রত্যেকটাই কিন্তু আমি বলবো তাদের মতো করে তারা ব্যবহার করে। এগুলি আমরা আবার প্রতিক্রিয়া কি দেখাই, যেমন ধরেন এই যে কর্নেল তাহেরের ডেইলি স্টারেই সবাই পড়েছে, আমার মনে হয় না ডেইলি স্টারের প্রকাশ হওয়ার আগে কেউ এটা খেয়াল করেছে যে কর্নেল তাহেরের একটা কমেন্ট ছিল যে বঙ্গবন্ধুর লাশটা যদি বঙ্গোপসাগরে ফেলে দেওয়া হতো ভালো হতো, নইলে তো তার কবর দেওয়া হলো, এখানে মাজার হবে ইত্যাদি। এখন এটা নিয়ে কিন্তু একটা এম্বারাসমেন্ট, আমি নিজেও মানে আমি মনে করি যে ওই সময়ের এই ইস্যুগুলি আসা এবং রাজনীতিতে কথা বলা, এটা নিয়ে আমরা আবার সমালোচনা করি না। যেমন আজকের যে আপনার টপিকটার মধ্যে একটা সমালোচনার ব্যাপার আছে, মনে হয় যেন এগুলি খুব খারাপ জিনিস, কিন্তু আমি অনেস্টলি বলছি যে আমি ভারতের রাজনীতিতে আমি সারাক্ষণই দেখি যে এর চাইতো লঘু বিতর্ক হচ্ছে, খুবই মানে সাদামাটা বিতর্ক হচ্ছে। এবং আমাদের মতো, আমি যদি খারাপও না করি, আমাদের মতো ওদের একটা পিয়াস ভাই আপনি যদি বলতে পারেন ইন্ডিয়ান একটা হিস্ট্রি নিয়ে একটা অর্গানাইজেশন আছে আমাদের বাংলা একাডেমির মতো, তাদের একটা ন্যাশনাল অর্গানাইজেশন, সেটার বস হিসেবে তারা মোদি তার পলিটিক্যাল পার্টির এমন একটা লোককে দিল যার ইতিহাসবিদ হিসেবে তার কোনো মানে গ্রহণযোগ্যতা ওইরকম করে নাই। তো এইটা নিয়ে আমি যেরকম বিতর্ক দেখলাম, কিংবা একটা ইউনিভার্সিটির একটা কোর্স কারিকুলাম 3 বছর 4 বছরের বিষয় নিয়ে যে ধরনের বিতর্ক দেখলাম, বা মানে দায়িত্ব একজনেরটা আরেকজনের ঘাড়ে চাপানোর যে ব্লেম গেমের যে চেষ্টাগুলি, এগুলি আমার কাছে একই রকম মনে হয়। এগুলি আমাদের মূল সংকট বলে আমার মনে হয় না। এটা এর ভেতর দিয়েও আবার যারা জানেন, যারা মানে বুঝেন, তারা কিন্তু এর ফাঁকে ফাঁকে তাদের ভূমিকাটাও রাখছেন। আমরা মানে অনেক কিছু নতুন করে জানতেও পারছি এই বিতর্কের সুযোগে। নাইম ভাই, আপনি ডেইলি স্টারের কথা বলছিলেন 15 আগস্টের প্রতিবেদনের কথা, কিন্তু আপনি কি, আমি জানি না আপনার চোখে পড়েছে কিনা, জাসদের উত্থান পতন অস্থির সময়ের রাজনীতি নামে একটি বই লিখেছেন মহিউদ্দিন আহমেদ। সেই বইটির নির্বাচিত অংশ, বইটি প্রকাশ হওয়ার আগেই নির্বাচিত অংশ দৈনিক প্রথম আলোতে প্রকাশ হচ্ছে। সেটি কিন্তু বেশ কিছুদিন, পুরো অগাস্ট মাস ধরে প্রকাশ হচ্ছে, এবং এই প্রকাশের মধ্যে এই তথ্য সূত্রগুলি আসছে। এখন যাদেরকে তিনি সূত্র মানছেন তারাই আবার বলছেন যে আমরা এই কথাগুলি বলি নাই, এই কথাগুলি ঠিক না। মানে একটা বিতর্ক উস্কে দেওয়ার চেষ্টা কিন্তু শুধু বিএনপির মধ্যে থেকে না, মানে সব জায়গা থেকেই আছে। যেমন আজকে উনি বলেছেন আবুল মনসুর আহমেদের, তারেক রহমান সাহেব লন্ডন থেকে বলেছেন যে আবুল মনসুর আহমেদের বইয়ে তিনি দেখেছেন যে শাহেদ আলী সাহেবকে চেয়ার দিয়ে পিটিয়ে মেরে ফেলেছেন শেখ মুজিবুর রহমান, কিন্তু আবুল মনসুর আহমেদের ওই বইটিতে ওই তথ্যটির কোনো অস্তিত্ব আসলে না, এটা নাই। এটা আমি নিজেও আবুল মনসুর আহমেদের একেবারে প্রতিটি বই আমি পড়েছি, কিন্তু এক্স্যাক্টলি এইভাবে নাই না। কিন্তু এই উস্কে দেওয়া, আমি একটু ডক্টর পিয়াস করিমের কাছে যাই যে এই বিতর্কগুলিকে বা এইটাকে মোজাম্মেল বাবু ভাই একভাবে বিশ্লেষণ করলেন, নাইম ভাই একভাবে বিশ্লেষণ করলেন, আপনার বিশ্লেষণ। আমি একটু জাসদ নিয়ে কথা বলতে চাই। জাসদ তার 72 থেকে 75 রাজনীতিকে ডিজাউন করে, তাতে অসুবিধার কিছু নেই। পৃথিবীর বহু রাজনৈতিক দল তাদের ইতিহাসে একটা পর্বকে ডিজাইন করেছে। জাস্ট এখন আমি জানি না হাসানুল্লাহ কিংবা মানিদুল খান বাদল মোজাম্মেল বাবুর কাছে ব্যক্তিগতভাবে কি বলছেন, পাবলিকলি আমি হাসানুল্লাহকে ইনুকে ডিজাইন করতে দেখিনি। ওই রাজনীতি ডিজাইন না, আমরা সিদ্ধান্ত নিয়ে যুদ্ধ করেছি, আমাদের আহত নিহত হয়েছে সরকার। হাসানুল্লাহ কিন্তু একদিন বললেন টেলিভিশনে, জাতীয় টেলিভিশন পর্দায় বললেন। আচ্ছা, আমি একটু শেষ করি সুবিধার জন্য, আপনার সুবিধার জন্য। এটা কবে দিকে বলেছেন? এটা ইম্পর্টেন্ট, কিন্তু কবে? গত 2-3 বছর, 2-3 বছর মানে ক্ষমতায় যাওয়ার। আমি গত 1 বছরের মধ্যে হাসানুল্লাহকে টিভিতে বলতে শুনেছি যে কর্নেল তাহির সেনাবাহিনীকে রাজনীতির বাইরে রাখতে চেয়েছেন। এটা মিথ্যা কথা, এটা কোন ডাহা মিথ্যা কথা। কর্নেল তাহির যে রাজনীতি আনতে চেয়েছেন সেটা ভালো কি মন্দ সে দরকার আমি যাচ্ছি না। আন্তর্জাতিক পরিস্থিতি অন্যরকম ছিল, আমরা অনেকেই বিপ্লবী মার্ক্সবাদী লেনিনবাদে বিশ্বাস করেছি। সেই সময় সেনাবাহিনীকে গণবাহিনীতে পরিণত করা এটা একটা রাজনৈতিক লাইন ছিল। কিন্তু আবার বলছেন যে
উনি আইনের শাসন প্রতিষ্ঠা করতে চেয়েছেন। কর্নেল তাহের বুর্জোয়া আইনেই বিশ্বাস করেননি, বুর্জোয়া আইনের বিকল্পে এক ধরনের শ্রমিক শ্রেণীর রাষ্ট্র ব্যবস্থার কথা বলেছেন। হাসানুল্লাহ খান মিথ্যা কথা বলেছেন। আবার হাসানুল্লাহ খান ওই সম্প্রচার নীতি নিয়ে প্রথম বলতে কি বলে যে আমি তো কোনোদিন গোপনে কাজ করিনি, একটাই গোপনে কাজ করেছি, স্বাধীন পূর্ব বাংলার জন্য কাজ করেছি, গণবাহিনীও প্রকাশ্যে ঘোষণা করেছি। গণবাহিনী গোপন সংগঠন ছিল, গণবাহিনী প্রকাশ্য সংগঠন ছিল না। তো জাসদ যদি বলতো অনেস্টলি যে ঠিক আছে 72 থেকে 75 আমরা এক ধরনের রাজনীতি করেছি, ওই রাজনীতি আমরা করছি না, এটা হতেই পারে। কমিউনিস্ট পার্টিগুলো বারবার নিজস্ব রাজনীতি বিভিন্ন পরোপকারিজম করেছে, কিন্তু মিথ্যাচার করা হয় সেখানে আমার আপত্তির ব্যাপার। আমি ছোট্ট একটা এই প্রসঙ্গে বলি যে জাসদ যদি সত্যি সত্যি তার রাজনীতিটাকে ডিজন করত, তাহলে নতুন রাজনীতিতে আসার আগে এটা কিন্তু আনুষ্ঠানিক বহু লক্ষ মানুষের জীবন গেছে। ওরকম কথা কখনো এটা বাউয়ের মুখে আমি প্রথম শুনলাম। এটা যদি জাসদ যদি ডিজন করতে হয় তাদের কিন্তু রেসপন্সিবিলিটি নিতে হবে। তারা ডক্টর ডিজন করে যিনি নতুন বলছিলেন রাজনীতিতে যাবে কিভাবে, তাদের জবাবদিহিতার ব্যাপার আছে। ওই যে একজন আরেকজন নেতার সম্পর্কে বলা, আমি আলোচনা ঢুকতেই চাচ্ছি না। আমার কালকে রাতে জাতিসংঘের প্রতিনিধির সঙ্গে কথা বলছেন, উনি চলে যাচ্ছেন শুক্রবার দিন বাংলাদেশ ছেড়ে বুরুন্ডিতে। উনি বললেন যে এখানে হচ্ছে পলিটিক্স অফ মেমোরি, ইটস এ কোয়েল ওভার দ্য পাস্ট। সত্যি কথাই তো, মানে একদিকে তারেক রহমান এটা বলছেন, অপরদিকে ওখান থেকে বলা হচ্ছে যে রহমান পাকিস্তানের গুপ্তচর ছিলেন, যে রহমান মুক্তিযুদ্ধ করেননি। এই প্রধান নির্বাহী শেখ হাসিনা বলছেন জিয়া পরিবার খুনি পরিবার, তারেক রহমান বলছে এই পরিবার খুনি। আমি কিন্তু এখানে বাবু ভাইয়ের কথা আমি একটু প্রণিধানযোগ্য মনে করি এই কারণে যে আওয়ামী লীগ কিন্তু 5 জানুয়ারি নির্বাচনটা, যিনি উনিই বললেন 5 জানুয়ারি নির্বাচন ছাড়া অন্য যে কোনো বিষয়ে আলোচনায় আসার জন্য উৎসাহী। বিএনপি কেন এই বিষয়গুলি নিয়ে আলোচনার জন্য উৎসাহী? আসলে আমি যদি অনেস্টলি, আওয়ামী লীগ তো ডিস্ট্রাক্ট করতেই চাইবে। সেটা হচ্ছে যে এই মুহূর্তে বিএনপির পক্ষ থেকে বক্তব্যগুলো না আসলে ভালো হতো, বিএনপির জন্য ভালো হতো। এখন তিনভাবে বিএনপিতে লাভ হচ্ছে কি ক্ষতি হচ্ছে, তিনভাবে প্রশ্ন উত্তর দেওয়া যায়। একটা হচ্ছে বিএনপির জনপ্রিয়তা বাড়ছে কি কমছে, এই কথাগুলো বলার এর উত্তর আমার কাছে নেই, আমাদের কোনো জরিপ নেই। একটা হতে পারে বিএনপির কর্মীরা চাঙ্গা হচ্ছেন কিনা, সম্ভবত কর্মীরা চাঙ্গা হচ্ছে, তারেক রহমান কিছু বলছেন। কিন্তু আমার কাছে যেটা মনে হয় বিএনপির মূল ক্ষতিটা যেখানে হচ্ছে, বিএনপি নৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। বিএনপি যদি বাংলাদেশি জাতীয়তাবাদের আইডিয়াটাকে সিরিয়াসলি নেয়, বিএনপিকে বাংলাদেশ জাতীয়তাবাদের একটা ন্যারেটিভ তৈরি করতে হবে। ওই ন্যারেটিভে মওলানা ভাসানী থাকতে হবে, ওই ন্যারেটিভে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান থাকতে হবে, ওই ন্যারেটিভে তাদের জিয়াউর রহমান থাকতে হবে। কিন্তু এই যে খণ্ডিত ইতিহাস নির্মাণ করলে হয় কি যে বিএনপি শর্ট রানে হয়তো কোথাও না কোথাও জিতলো, আমি জানি না, এটা জরিপ করে দেখতে হবে। কিন্তু আমার কাছে মনে হয় লং রানে বিএনপি আদর্শগত ভিত্তিটা ক্ষয়িষ্ণু হচ্ছে। ফলে আমি যদি বিএনপি নীতি নির্ধারক হতাম, আমি পরামর্শ দিতাম এই ধরনের কথা না বলার জন্য আর কি। তো আমার কাছে অপরিসর মনে হয় যে বিএনপির আসলে তেমন কোনো কর্মসূচি দিয়ে যে কর্মীদেরকে চাঙ্গা রাখার তারা অ্যাভয়েড করতে চাচ্ছে। তারা আরো হয়তো অনুকূল সময়ের জন্য বা তাদের আরো চিন্তা ভাবনা আরো গুছানোর জন্য সময় নিচ্ছে, এই জন্য হয়তো এইগুলিতে একটু অংশগ্রহণ করছে। এখানে তিনটা জিনিস, যে 5 জানুয়ারি সম্পর্কে আমি একটু দুষ্টামি করে বললাম যে আওয়ামী লীগ আলোচনা করতে আগ্রহী না, কিন্তু সাথে সাথে নাইম ভাই আবার যোগ দিল এখানে তারা নৈতিকভাবে দুর্বল, এখানে তারা অত্যন্ত রাজনৈতিকভাবে সবল। 5 জানুয়ারি নৈতিকভাবে কি দিলে এখানে নৈতিকতা না, টেকনিক্যালিটি। এখানে নৈতিকতা ছাড়াটা রাজনৈতিকভাবে সবল। এখানে নৈতিকতার কোনো নৈতিকতা অ্যাপ্লিকেবিলিটি, মানে নৈতিকতা অ্যাপ্লিকেবল মোটামুটি সব জায়গায়। মানে না এখানে নৈতিকতার রোল নাই। আমি বুঝাইলে নৈতিকতার রোল সব জায়গায় আছে বাবু। বলছি একটু শেষ করতে দেন ভাই, এটাও আরেকটা সমস্যা। হ্যাঁ, যে 5 জানুয়ারিকে ঘিরে বিএনপি একটা রাজনৈতিক কৌশল নিয়ে নেমেছে, আওয়ামী লীগকে একা ডকে তুলে দিবে, নির্বাচনে একা তুলে দিবে। 96 সালে আওয়ামী লীগ যেভাবে করেছিল, এবং নির্বাচনের পরের দিন দেখবে আওয়ামী লীগের সাথে কেউ নাই, তারা ওয়াক ওভার দিবে। এই আর আওয়ামী লীগ ভেবেছে আমি বিএনপিকে সন্ত্রাসী দল হিসাবে চিহ্নিত করে জনবিচ্ছিন্ন করে দিয়ে নির্বাচনী বৈতরণী পার হয়ে 6 জানুয়ারি থেকে ঢাকা শহরে গাড়ি চালিয়ে দেব। বেগম জিয়া হরতাল ডেকেছিলেন লাগাতার, একসময় তার মনে হয়েছে গাড়ি দেখে উনি ভুলে গিয়েছিলেন। 4-5 দিন পরে আরে হরতাল তো ডাকা আছে, লাগাতার বন্ধ করলেন। এই কৌশলে আওয়ামী লীগ জয়ী হয়েছে রাজনৈতিকভাবে। 5 জানুয়ারি আওয়ামী লীগের ভিক্টরি ডে, রাজনৈতিক ভিক্টরি ডে, মানে নৈতিক বিষয়টা অ্যাপ্লিকেবল না। দেখেন বাবা, আমরা একটু বিরতি নিয়ে আসি। আমি বলি নৈতিকতার গল্প না এখানে। বোমের মধ্যে একতরফা, এটা তো ওয়ারের রেজাল্ট বেরোলে পারা যাবে। একতরফা নির্বাচনে আমি ভোটার হিসেবে তো আমি ভোট দিতে চাইনি, কেন যাব? আমি একতরফা নির্বাচনে বোমের মধ্যে কি প্রমাণ করতে ভোট দিতে যাব? এক্স্যাক্টলি, বিএনপি এই জিনিসটাই করাতে চেয়েছিল আওয়ামী লীগকে, বিএনপি এই ক্ষেত্রে সফল। বিএনপি প্রমাণ করতে পারে নাই যে মানুষ ভোট দিতে যায় নাই, প্রমাণিত হয়েছে বোমের কারণে। আপনি বলছিলেন যে বিএনপি এরকম একটা একক নির্বাচনের ডকে তুলে দিয়েছিল আওয়ামী লীগকে, তুলে দিতে চেয়েছিল এবং পেরেছে সেটা।
বিএনপি সফল 6 তারিখে গাড়ি নেমেছে, মানুষ নামেনি। মানে আমরা একটা বিরতি নিয়ে ফিরছি আবার আপনার কাছে বাবু ভাই। ফিরে এলাম আজকের বাংলাদেশে। জনাব নাইমুল ইসলাম খান, আমরা 5 জানুয়ারি নির্বাচন নিয়ে অনেক কথা বলেছি, হয়তো ভবিষ্যতে আরো বলবো। বাবু ভাই এটা যে প্যারাফ্রেজ করলেন যে একটা রাজনৈতিক বিজয় হয়েছে আওয়ামী লীগের, আপনি এটাকে কি শুধু আওয়ামী লীগের বিজয় দেখবেন, নাকি এটাতে বিএনপি যেই কৌশলে আগাতে চাচ্ছিল আওয়ামী লীগকে একা করা, সেটার ক্ষেত্রেও বিএনপি কিছুটা সফল হয়েছে? মানে বিএনপি একা না, বিএনপির সফলতা আছে। আমি বলি বিএনপির মিস্টেক যদি ধরি, সেটা হলো যে গাজীপুরের ইলেকশনের পরেই জাতীয় নির্বাচনে যাবে এই ঘোষণা দেয়নি। কিন্তু আমাকে যদি আবার বলা হয় যে 5 জানুয়ারি নির্বাচনটা যেভাবে হচ্ছিল, শেষ মুহূর্তে অংশগ্রহণ করা ঠিক হইতো কিনা, আমি বললাম যে না, ঠিক হইতো না। 5 জানুয়ারির নির্বাচনটাতে যে অংশগ্রহণ করে নাই, সেটাও কিন্তু আমি মনে করি যে তাদের ভুল হয় নাই। ভুল হয়েছিল প্রথমেই নির্বাচনে থেকে গেলে এই পরিস্থিতিটার তৈরি হতো না, এটা অন্যরকম চ্যালেঞ্জিং হয়ে যেত ফর আওয়ামী লীগ। আওয়ামী লীগ হ্যান্ডেল করতে পারতো কিনা এটা নিয়ে আর আলোচনা করা যায় না এখন, আমরা যেহেতু পরিস্থিতিটা তৈরি হয়নি। তবে আমি একটা কথা বলি যে বিএনপির মানে 5 জানুয়ারির নির্বাচনের ভেতর দিয়ে আইনি সাংবিধানিক ধারাবাহিকতা নিয়ে তো আসলে ছেলে মানুষই বিতর্ক করে লাভ নাই। এটাও একটা নির্বাচন, আইনগতভাবে বৈধ, সরকারও গঠিত হয়েছে, সারা পৃথিবী সবাই সবার কাজ করছে। কিন্তু সারা পৃথিবীর সবাই আবার ফিসফিস করে হোক, প্রকাশ্যে হোক, 5 জানুয়ারির নির্বাচনের অস্বস্তি প্রকাশ করাটা কেউ কিন্তু মানে কম করছে না। এবং ভেতরেও এই আলোচনা থেকে কারোর রেহাই হচ্ছে না, যে যেভাবেই ডিনাউন্স করুক। সুতরাং এই অস্বস্তির জায়গাটা একটা মানুষ যখন, আমরা যখন একটা ভালো নির্বাচন, ভালো সরকার প্রতিষ্ঠা করতে চাই, গোড়ার এই গলতটা আমি মনে করি এটা আওয়ামী লীগকে দীর্ঘদিনই অস্বস্তিতে রাখবে। হয়তো এই আগামী নির্বাচন হয়ে যাওয়ার পরেও বহু বছর এই বিষয়ে মানে আওয়ামী লীগকে ডিফেন্ড করতে হবে বিভিন্ন সময়। তবে একটা কথা বলি, বাবু যেটা বলেন, আপনি বোধহয় অফ এয়ারে একটা কথা বলছিলেন যে এক প্রশ্নে দুইবার পরীক্ষা হয় না। তো এই বিষয়টা কিন্তু উভয়ের দিকেই প্রযোজ্য। আওয়ামী লীগ এখন যেটা করার সুযোগ পেয়েছে, এই একই আওয়ামী লীগ কিন্তু আগামী বছর একই জিনিস করে মানে সুবিধা হবে না। আমি একটা কথা বলতে পারি, সেটা হচ্ছে যে এই যে আওয়ামী লীগ ঠিক করেছে, বিএনপি ভুল করেছে, এটা খুব সহজ, টু ইজি অ্যান অ্যান্সার। ব্যাপারটা অত সহজ নয়। ইংরেজিতে, আমেরিকান ইংরেজিতে মানডে মর্নিং কোয়ার্টার ব্যাক বলে একটা কথা আছে। রোববার রাতে খেলা হয়েছে, সোমবার সকালবেলা উঠে এরকম ভাবে কিকটা করা দরকার ছিল, গোলটা করা দরকার ছিল। হ্যাঁ, এটা সবাই পারে। যেহেতু বিএনপি আপাতত লড়াই হয়েছে, ইগনোর করব বাবুর এই কমেন্টটা টোটালি ইগনোর করব। আপনি কি করলেন? এটা টোটালি ইগনোর করব, এটা এক্সপাঞ্জ করা হলো। কিন্তু কথা হচ্ছে যে বিএনপি যেহেতু আপাত দৃষ্টিতে হেরেছে, এটা বলা খুব সহজ যে বিএনপি নির্বাচন যাওয়া উচিত ছিল, আওয়ামী লীগ ভালো সিদ্ধান্ত নিয়েছে। আমার কাছে মনে হয় 8 মাস 8.5 মাস মাত্র পার হয়েছে, ইটস টু আর্লি টু মেক ইট। আচ্ছা, আমার এখন দেখা যাক ভবিষ্যতে আগামী 6 মাস 7 মাস ইতিহাস কিভাবে। আমি এই জায়গাটা আসি, তারেক বাবা আমাদের একজন দর্শক একটি মন্তব্য পাঠিয়েছেন, একটু পড়ে শোনাতে চাই আমি। রাশেদ, তিনি বলছেন যে আওয়ামী লীগ বিএনপি একই, তাই যে কোনো এক দলের কথা শুনলেই হয়। ঠিক আছে, এটা মানে ওনার মন্তব্য, আপনি কন্টিনিউ করেন। আওয়ামী লীগ বিএনপি এক না। আচ্ছা, এবং একটা প্রভাব আছে না বাংলায়, মুদ্রার এপি টু পিট, এটাও ফান্ডামেন্টালি রং। কোন মুদ্রার এপিট আর ওপিট একই জিনিস থাকে না। সো এটা একটা ভুল বাগধারা কিভাবে চলে আসছে, চলুক। এখন তারেক রহমান তো বাংলাদেশের রাজনীতি করবেন ভবিষ্যতে। তারেক রহমানের জন্য আমি তার চেয়ে একটু হলেও বড়, আমার স্কুলে পড়তো, আমার অ্যাডভাইস দেওয়ার ক্ষমতা আছে, স্কুলের ছোট ভাই। জিয়াউর রহমানের ইতিহাস গৌরবের ইতিহাস নয়। জিয়াউর রহমানের ইতিহাসের উনি যত যাবেন, 26শে মার্চে যে ঘোষক বানাতে চাবেন, ওখানে তাকে মনে হবে যে নিজেকে রাষ্ট্রপতি দাবি করেছেন, হয় বোকার মতো, নয় উচ্চাভিলাষীর মতো, কেননা উনি কোনোভাবেই রাষ্ট্রপতি নয়। পরে আবার রিপেয়ার করেছেন। 75-এ আসলে তিনি হয় ষড়যন্ত্রকারী, নয় নিশ্চুপকারী, তিনি বেনিফিশিয়ারি, তিনি কর্নেল হত্যাকাণ্ডের জন্য দায়ী, তিনি খালেদ মোশাররফ হত্যাকাণ্ডের জন্য হাজার। সুতরাং আমি তার অবশ্যই হাসান, এবং আরেকটা কথা আপনারা বারবার বলছেন, হাসানুল হক ইনু, খালেদ মোশাররফ এবং ওই মুহূর্তে তাহের
সবাই তো একই জিনিস। একটা গণতান্ত্রিক সরকারকে উৎখাতের মাধ্যমে সেনাবাহিনীর অন্তঃকোন্দলে এক ডাকাত আরেকটা তাহের এক ডাকাত, তাহের টাকা ডাকাতি করেছে, খালেদ মোশাররফ আরেক ডাকাত, তার টাকা ডাকাতি করেছে। যে মুহূর্তে খালেদ মোশাররফ নিহত হয়েছে, জিয়া রহমানের কোনো নিয়ন্ত্রক ভূমিকাই নেই। আপনাকে বলছি ৭৫-এ বৈধ রাজনৈতিক সরকারের হত্যাকাণ্ডের মধ্যে দিয়ে যারাই ক্ষমতা এক ডাকাতের হাত থেকে আরেক ডাকাত নিয়ে গেছে, কেউ তো বৈধ সরকার না। মোস্তাক, জিয়া, খালেদ মোশাররফ, তাহের সবাই ষড়যন্ত্রের নায়ক। যে এখানে আপনি কাকে, কেউ তো কাউকে হিরো বলছে না। সেই মুহূর্তে যদি হিরো বলি, হিরো বলার কোন সুযোগ, এটা আপনার মতামত, এটা আমার মতামত। জিয়াউর রহমান এবং জিয়াউর রহমান এই দেশের অনেক মানুষের হিরো না, অনেক মানুষের নেতা না, অনেক মানুষ তার সে কি তার দল ভোট পায় না, এবং এই ভোটের পরিমাণ কি এমন নগণ্য? এটা আপনাকে বলি, আমি যে কথাটা বলতে গেছিলাম, তারেক রহমানকে ছোট ভাই হিসেবে আমার যে অনুরোধ, বেগম জিয়াকে সামনে আনতে হবে। বেগম জিয়া গণতান্ত্রিক ভাবে নির্বাচিত শূন্য একটি রাজনৈতিক দলকে বিনির্মাণ করে গণতান্ত্রিক পদ্ধতিতে বিজয়ী হয়ে রাষ্ট্র ক্ষমতা দখল করেছেন। তিনি ক্যান্টনমেন্ট থেকে জিয়াউর রহমানের মতো ক্ষমতা দখল করে নেই। তার পেছনে খালেদা জিয়ার হাতে হাজার মুক্তিযোদ্ধা, সেনা কর্মকর্তা হত্যার দায় নাই, ৭৫-এর দায় নাই, মিথ্যা ঘোষণার দায় নাই। বিএনপি মোজাম্মেল বাবুর কথা শুনে তো রাজনীতি নির্ধারণ বেগম করবে কেন? জিয়াকে তারেক রহমান ওইখানে যে লন্ডনে বসে অবসর সময়ে ভুল ইতিহাস পড়ে ভুল অংশ উদ্ধৃত করে ততোধিক ভুলভাবে তার কর্মীদের দ্বারা কোটেড হয়ে যা করছেন, কিন্তু তার এই এক মন্তব্য নিয়ে আমরা অনেকগুলি আওয়ামী লীগের সিনিয়র নেতাকে ব্যস্ত থাকতে দেখছি। তাকে আমাদের বিষয় নাই, আমি তো একটু আগে বলেছি কেন, অথচ তারেক রহমান যদি এইখানেও মেল শোভনিজম কাজ করছে, ও মনে করছে ওটা তো মা, কিন্তু আসলে বেগম জিয়া অনেক বড় নেত্রী। তারেক জিয়াউর রহমানের লায়াবিলিটি বাদ দিয়ে যদি বেগম জিয়াকে সামনে নিয়ে আগায়, আমি মনে করি তারা রাজনীতিতে, মানে এই হচ্ছে আপনার পরামর্শ। জনাব নাইমুল ইসলাম খান, এই বিষয়ে আপনার মতামত? সেটাই আমার কাছে অবশ্য মানে ইতিহাসের যে নানান রকম আমি পেশকারকে শুনতে চাই আর কি। এই বিষয়ে আপনি বলেন তো, জিয়াউর রহমান এবং বেগম জিয়ার মধ্যে কে বড় নেতা? আশ্চর্য কথা, জিয়াউর রহমানের পরবর্তীতে খালেদা জিয়া তো ডেফিনেটলি নির্ধারিত গণতান্ত্রিক পদ্ধতিতে আরেকজন ক্যান্টনমেন্ট থেকে আসে, এইভাবে তো নির্ধারিত হবে না। জিয়াউর রহমান সীমিত সময় দলের নেতৃত্ব দিয়েছে, তার সীমিত সময়ের মধ্যে তার ক্ষমতা গ্রহণটাই আজন্ম পাপ। না না, ক্ষমতা গ্রহণটা আজন্ম পাপ, এটা তো রাজনৈতিক দৃষ্টিভঙ্গি থেকে ব্যাখ্যা হবে। বিএনপির কাছে তো আর এটা আজন্ম পাপ না। বিএনপির কাছে জিয়াউর রহমানই তাদের ভাবাদর্শিক নেতা। খালেদা জিয়া ডেফিনেটলি বিএনপি পুনর্জন্মের মতো দিয়েছেন। জিয়াউর রহমানের বিএনপি আরেক সেনা জান্তার কাছে ৮২ সালে মৃত্যু করেছে। আমরা পিএস বেগম জিয়ার বিএনপি ভিন্ন। সেটা হচ্ছে আওয়ামী লীগের একটা কর্তব্য হচ্ছে জিয়াউর রহমানের ভিতর যত কুৎসা, যত কোনো মিথ্যাচার, অপপ্রচার চালানো যায়। একটা ছোট উদাহরণ দেই। ১১ এপ্রিল তাজউদ্দিন আহমেদের যে বক্তৃতা, সেখানে তাজউদ্দিন আহমেদ বলেছেন যে জিয়াউর রহমানের প্রতিরোধকারী স্ট্যালিনগ্রাডে জার্মান নাৎসি বাহিনীর বিরুদ্ধে রুশ বাহিনীর প্রতিশোধ তুলনা করেছেন। ডকুমেন্টেশন আছে তাজউদ্দিন আহমেদের বক্তৃতা। এইচ.টি. ইমামের তো জিয়াউর রহমান অনুরাগী হওয়ার কথা না। উনি বাংলাদেশ সরকার ৭১ গ্রন্থ নিয়ে লিখেছেন যে জিয়াউর রহমান ২রা মে পর্যন্ত যেই মুক্তাঞ্চলটা রেখেছেন, এর চেয়ে বড় দীর্ঘ প্রতিরোধ। আপনি বললেন যে আওয়ামী লীগের নেতারা শুধু জিয়াউর রহমানকে ডিমিন করছে, কিন্তু আওয়ামী লীগের নেতাই তো তারা। মোজাম্মেল বাবুর মতন লোকরা করছে আর কি, করছেন না, কিংবা এখানেও পিয়াস করে আপনারা ভুল করে ফেলতেছেন। আপনার কাছে তো মুক্তিযুদ্ধটা কোনো ঘটনাই না, সেই জন্য সেক্টর কমান্ডার হিসেবে জিয়াউর রহমানের মর্যাদা কেউ খাটো করতে পারে না। আপনি যে কথাটা বললেন যে ঘটনা, এটা অফেন্সিভ কথা। আপনি তো এরকম অবাঞ্ছিত কথা সেক্টর কমান্ডার হিসেবে সেক্টর কমান্ডার হিসেবে জিয়াউর রহমানের স্বীকৃতি আপনার চেয়ে আমি বেশি দেই না। আপনি দেন, কিন্তু আওয়ামী লীগের অনেক লোক, আওয়ামী লীগের অনেক লোক কমান্ডার হিসেবে বাবু, আপনি দেন না, কমান্ডার হিসেবে জিয়াউর রহমানের ভূমিকা, বীর মুক্তিযোদ্ধা হিসেবে চুপ করে দয়া করে শুনেন, বীর মুক্তিযোদ্ধা কথা বলেন, একটু মুখটা বন্ধ রাখেন দয়া করে। সেটা আমি যেটা বলার চেষ্টা করছি যে যেই মুহূর্তে ১৯৭৫ সালে জিয়াউর রহমান ক্ষমতায় এসেছিলেন, তখনকার আন্তর্জাতিক জাতীয় রাজনীতির ক্যানভাস ডিফারেন্ট ছিল। সেই সময় রাজনৈতিক তত্ত্বে বলা হচ্ছে তখন খুনের লাইসেন্স ছিল না। আচ্ছা চুপ করেন না, আপনি দয়া করে একটু চুপ করেন, শান্তি পাবেন। আপনি এই জায়গা থেকে শুরু করেন, আমরা একটা বিরতি নিয়ে ফিরি। আপনি বলছিলেন যে তখন কনটেক্সটাই ভিন্ন ছিল। রাজনৈতিক তত্ত্বে বলা হচ্ছে যে সেনাবাহিনী হচ্ছে তৃতীয় বিশ্বের দেশগুলোর সবচেয়ে মডার্নাইজিং এজেন্ট। সেই সময় বাকশাল গঠন করে গণতন্ত্রের ১২টা বাজিয়ে দিয়েছেন। মানে রাজনৈতিক ওই রাজনৈতিক তত্ত্বগুলি কথা আমরা শুনবো, যেগুলিতে সেনাবাহিনীকে গণতন্ত্রের এজেন্ট বলা হচ্ছে। আমরা এটা বিরতি নিয়ে ফিরছি, আমরা এটা
ফিরে এলাম আজকের বাংলাদেশের অধ্যাপক পিয়াস করিম, আপনি বলছিলেন ৭৫ পরবর্তী জি, আমি এর সাথে একটু প্রশ্নটা যুক্ত করতে চাই যে ৫ জানুয়ারি নির্বাচন পরবর্তী সময় আপনার বক্তব্য ছিল যে সরকার বেশি দিন টিকতে পারবে না, এখন ৮ মাস পরে এসে বিএনপির নরম কর্মসূচি থেকে আবার একটু হতাশার কথা বলেছেন রেডিও তেহরানে দেয়া একটা সাক্ষাৎকারে। আমরা ৫ জানুয়ারি যে নির্বাচনের প্রসঙ্গ করছি সেটি নয়া দিগন্ত পত্রিকায় ১৮ জানুয়ারি প্রকাশিত হয়েছিল, সেই জায়গায় কি আপনার কাছে মনে হয় যে আপনার দুটি প্রেডিকশন? না, একমাত্র মোজাম্মেল বাবু ছাড়া পৃথিবীতে কেউ বিশ্বাস করে না যে বিশুদ্ধ অঙ্ক দিয়ে রাজনীতি প্রেডিকশন সম্ভব। রাজনীতি তো পারফেক্ট সায়েন্স না, প্রেডিকশন তো ভুল হবেই। ফলে আমি ৫ই জানুয়ারিতে বলেছিলাম যে কালকে সকালে বৃষ্টি হবে, ফলে ৮ই আগস্ট পর্যন্ত কেন বৃষ্টি হলো না, এটা রাজনীতির ক্ষেত্রে কাজ করে না আর কি। ফলে হ্যাঁ, আমি যদি বলে থাকি যে সরকার ঠিক করে, আমি ভুল বলেছিলাম। এরকম ৪-৫টা ভুল বললে আপনি আবার বললেন যে নরম কর্মসূচির জন্য একটু হতাশ হওয়ার কারণ আছে। আমি যেটা এক্স্যাক্টলি যেটা বলেছি, আমি জানি না কিভাবে কোট করেছেন, জানি না, আমি বলেছি যে এটাকে যদি আমি নেগেটিভলি দেখি, মানে পেসিমিস্টিক ভাবে দেখি, তাহলে হতাশ হওয়ার কারণ আছে। অপরদিকে অপটিমিস্টিক ভাবে যদি দেখতে চাই, আপনি কোন ভাবে দেখছেন সেটা বলেন, যে আপনি কি পেসিমিস্টিক ভাবে দেখছেন না অপটিমিস্টিক ভাবে? আমি সিদ্ধান্তে পৌঁছতে পারিনি এখনো। মানে আপনি পেসিমিস্টিক ভাবে দেখছেন না অপটিমিস্টিক ভাবে দেখছেন? আমি সিদ্ধান্তে পৌঁছতে পারিনি। আমার কাছে মনে হয় পেসিমিস্টিক ভাবে দেখার উপায় আছে, এবং সেই ক্ষেত্রে হতাশ হওয়ার কারণ আছে। একইভাবে এটা বলা যেতে পারে যে বিএনপি ধাপে ধাপে একটা লক্ষ্যের দিকে এগিয়ে যাচ্ছে, সেটাও সম্ভব। আমি কোনটা সঠিক উত্তর, পৃথিবীতে মোজাম্মেল বাবুরা জানে যে কোনটা সঠিক উত্তর, তার ঠিক ধরে বসে। আমরা অনেক সংশয়ী লোক, স্কেপটিসিজম জ্ঞানের একটা আবশ্যক উপাদান। আমি জানি একটা হিসাব জীবনে মেলে নাই, সুতরাং আপনার কনফিডেন্স থাকবে কি করে? এই পর্যন্ত আমি ৭২ আপনার হিসাবের মধ্যে মানে সবচেয়ে বেশি মিলছে কোন হিসাবগুলি? সবচেয়ে বড় মিলছে হচ্ছে বিএনপির মতো একটা মানে অকম্মা বিরোধী দলের কারণে আওয়ামী লীগ সরকার এত দিন দিন টাইরেন্ট হয়ে উঠতেছে। বাংলাদেশের সরকারি দলের এটা কি আপনার হিসাবে ছিল? হ্যাঁ, হিসাবে আছে। দিন দিন টাইরেন্ট হয়ে উঠছে, মানে স্বৈরাচারী হয়ে উঠছে, আরো স্বৈরাচারী হয়ে উঠছে। এই যে যদি এরকম একটা অকম্মা বিরোধী দল থাকে, বিরোধী দল যদি তার ফোকাসের জায়গায় ঠিক না থাকে, চাপ সৃষ্টি না করে, তো স্বয়ম্ভু করে তুলতেছে আওয়ামী লীগ। তারপরে আপনার প্রেডিকশনটা ছিল যে আমি মনে করি বিএনপির উপর আশা ভরসা ছেড়ে দিয়ে আপনি নাইম ভাই, আমরা সবাই সিভিল সোসাইটির যারা আছি, আমাদেরই আওয়ামী লীগের কঠোর সমালোচনায়, সুশাসন প্রশ্নে সমালোচনা করে আওয়ামী লীগকে ট্র্যাকে রাখা উচিত। আপনি জাহান্নামে যাবেন। কিন্তু আপনার প্রেডিকশন অনুযায়ী তো বিএনপি ঠিক সকম্মা না হয়ে উঠলে আওয়ামী লীগ স্বৈরাচারী হবে। আমাদের এই জন্য আমরা বিরোধী দলের দায়িত্ব পালন করি। আমরা দায়িত্ব নিলে কি হ্যাঁ, প্রতি পদে পদে আওয়ামী লীগের সুশাসন সম্পর্কিত, মানে আওয়ামী লীগের সরকারে থাকবে কিন্তু সুশাসনের সরকার, আওয়ামী লীগ সরকারে থাকবে, আরেকটা ইলেকশন না হওয়া পর্যন্ত আওয়ামী লীগ থাকবে, অথবা গণঅভ্যুত্থান না হওয়া পর্যন্ত। সেই দায়িত্ব তো আমার না, আমার আপনার না। আমরা সুশাসন নিশ্চিত করা। আমার দায়িত্ব হচ্ছে আওয়ামী লীগের বিরোধিতা করে আওয়ামী লীগের সুশাসন নিশ্চিত করার জন্য ক্ষমতা রাখা নিশ্চিত করা। ক্ষমতা নিশ্চিত, এটা আবারও এটা আপনার তৃতীয় সমস্যা। আমি বললাম হচ্ছে গণঅভ্যুত্থান এবং নির্বাচন না হওয়া পর্যন্ত তো এই সরকারই থাকবে। আচ্ছা, বিএনপি যদি গণঅভ্যুত্থান করতে পারে করুক, কিন্তু আমাদের দায়িত্ব হচ্ছে ক্ষমতাসীন সরকারকে কঠোর, গঠনমূলক, তাত্ত্বিক, সময় উপযোগী সমালোচনার মাধ্যমে ট্র্যাকে। আমার ঠিক নাইম ভাই একটু বলতে পারবেন যে মানে এই সরকারের সমালোচনা বা গঠনমূলক সমালোচনা দিয়ে সরকারকে এগিয়ে নিয়ে যাওয়া বা সুশাসন প্রতিষ্ঠা করা, সেটা কি আসলে সম্ভব? কারণ আমি দেখেছি যে বিষয়গুলি নিয়ে আওয়ামী লীগের সমালোচনা করা, সেগুলিকে খুব কমই পাত্তা দেওয়া হয়। আমার নেই, শুধু আওয়ামী লীগ না, সরকারের সমালোচনা, কেননা যথেষ্ট চাপ আপনারা তৈরি করতে পারছেন না, আমরা পারছি না। আমি জানি না যথেষ্ট চাপ। আমার মনে হয় যে চাপ আসলে সিভিল সোসাইটি দিয়ে তো ওইভাবে চাপ হবে না, রাজনৈতিক দলের প্রয়োজন হবে, নাহলে তো সিভিল সোসাইটি দিয়েই সারা পৃথিবীতে অনেক কিছু করা হয়তো। রাজনৈতিক দলগুলো ওইভাবে থাকে কেন? আমার মনে হয় যে আমাদের একটা কার্যকর দলের না, সেটাও চিন্তা করা যেতে পারে। আমাদের মনে হয় যে বিএনপিকে নাকচ করে দেওয়ার মতো পরিস্থিতি কিন্তু হয় নাই। আমরা এমন কোন সায়েন্টিফিক মানে সার্ভে বা কোনো কিছু আমাদের এখনো ওইরকম করে প্রমাণ করে নাই। আপনি যখন এই প্রসঙ্গে বলছিলেন যে আপনার কাছে একটু আমি এটি লিখে রেখেছিলাম, যেটা আপনার কাছে জানতেই চাইবো যে আপনি কি মনে করেন যে বেগম জিয়া যে সর্বশেষ নির্ধারিত সম্মেলনটিতে, সভাটিতে আসলেন না, যেখানে উনি পাবলিক অ্যাড্রেস করতেন, সেটি কি আসলে কোনো লক্ষণ যে বিএনপি ভালো করছে বা খারাপ করছে বোঝার ক্ষেত্রে? এটি কি তার পক্ষে এসেছে, বিপক্ষে এসেছে? না, এটা খুব বড় কিছু না। এটাকে আমি খুব একটু অবাক হচ্ছি যে এই মিটিংটাতে একজন নেত্রী আসতে পারলেন না। এবং আমরা সকলে জানি কিন্তু বেগম জিয়ার কিন্তু বেশ কিছু অসুস্থতাজনিত সীমাবদ্ধতা আছে, তার যে কোনো সময় যে কোনো কিছু একটা হতে পারে। আমাদেরকে যখন বলা হবে যে তিনি অসুস্থতার জন্য আসতে পারেন নাই, আমি মনে করি এটা আমাদের কার্টেসি সেক। এটা আমরা কেন আলোচনা করতেছি যে এটা না আসাটা একটা বিরাট কোনো ইন্ডিকেশন না, না আসাটা সমস্যা হয়ে দাঁড়িয়েছে কোনো বিএনপির দিক থেকে কোনো ব্যাখ্যা না। পরপরই আমরা ওনাকে বেশ কয়েকটি হেকটিক সভা করতে দেখেছি, উনি এসেছেন তার দুই দিন পরে তো। কিন্তু আমি বলি
আমাদের অনেক অসুখ এই বয়সে সাময়িক, এটা জাস্ট 2 ঘন্টা 3 ঘন্টা আমি হয়তো রেস্ট নিলে আই রিকভার, এরকম অনেক কিছু হয়, কিন্তু আমরা অনেস্টলি বলছি যে আমরা কিন্তু জানি না। এবং অনেকে তো খালেদা জিয়া কতদিন বেঁচে থাকবেন এইগুলি নিয়েও দিনক্ষণ হিসাব করেন। কিন্তু আমার যেটা মনে হয় যে এইটা আমি শুধু বুঝছি না এটা যে এটা এত আলোচনার বিষয় হবে কেন তার জনসভাটাতে না আসা। তিনি যদি রাজনীতি থেকে উইথড্র করতেন, তিনি বিএনপির ব্যাপারে আশাবাদ ছেড়ে দিতেন, তাহলে কথা। তিনি যদি এই মাত্রায় মানে এরকম অসুস্থই হন, তাহলে এত না, বড় এই রাজনীতি মাত্রায় কোথায়, এমন তো কোনো উল্লেখযোগ্য না যে নির্ধারিত সভায় প্রবণতা আসতে হয় না নাই। পারা, নির্ধারিত সভায় আসতে না পারা। নির্ধারিত সভায় আসতে না পারায় কিন্তু কতগুলি। আচ্ছা, আমি একটু কয়বার স্পষ্ট হতে হয়েছে? চাচ্ছি, ওই কি বলা হয়েছিল যে মেকআপ জি আসবেন? জি, হ্যাঁ, বলা হয়েছিল, জি, বলা হয়েছিল, জি। বলা হয়েছিল। আমি সভা থেকেও বারবার বলা আমি হয়েছে। এটা আগের দিন চেয়ারপারসন কার্যালয়ে যাওয়ার সৌভাগ্য আমার হয়েছিল। আমি পরে যখন বিএনপির একজন আমার চেয়ে আরো অনেক বেশি ঘনিষ্ঠ নেত্রীর সঙ্গে তাকে বললাম যে উনি আসবেন না কেন, উনি বললেন যে আমি তো জানতাম উনি আসবেন না, এটা অবাক হওয়ার কি আছে, এই জন্য প্রশ্ন যাচ্ছে না, অন্তত বিএনপির তাহলে অনেক, আপনি বুঝুন বিএনপির অন্তত মানে আমি ওই দিন সারাদিন নিউজ রুমে ছিলাম, বিএনপির বেশ কয়েকজন নেতা বলেছেন যে উনি আসবেন, সভায় জানানো হয়েছে যে উনি আসবেন। না, সবাই আজকে তো ঘোষণা দেওয়া হয়েছে। 71 একটা শোতে আপনি ছিলেন, ওখানে বেলাল ভাই বলেছে যে এনটিভিতে প্রচার করা হচ্ছে যে উনি রাস্তায়। তা আমার মনে হয় এগুলি হয়তো মুখের কথার একটু মানে আমি জানি না, আমি জানি না। কিন্তু আমি এটা এত গুরুত্বপূর্ণ হচ্ছে কেন, আমি একটু ডিসপ্রপোর্শনেটলি বেশি গুরুত্ব দিয়ে এটা ডিসকাস করা হচ্ছে, এটা কিন্তু না, তবে আমি যে বাবুর কোনো একটা কথা কারণেই শুনে না, একমত, ওনার হয়তো মন খারাপ হইলো বাবুর তো উনি একটা কথা আসতে শুনে না একমত, পারে। যদিও আমরা ভিন্ন রাজনৈতিক অবস্থান থেকে আসছি, যে বিএনপি যদি আন্দোলন তৈরি করতে না পারে বিএনপি অপ্রাসঙ্গিক হয়ে যাবে। যেখানে বাবু আমার সাথে একমত হবে না, আমি মনে করি জনগণের মধ্যে অতৃপ্তি আছে, ক্ষোভ আছে। এটা কে বলছে? আমি আপনার সাথে 100% একমত। আচ্ছা, তাহলে ঠিক আছে, কিন্তু বিএনপি যদি অতৃপ্তি এবং ক্ষোভকে ভাষা দিতে না পারে বিএনপি অপ্রাসঙ্গিক হয়ে যাবে, সেটা আমার বক্তব্য। জান, আমি তো নিজেই বলি, ধরেন এটা বাবুও বলছে, হ্যাঁ, বাবু আমি almost তো এটাই বলছি বলেছে, যে হ্যাঁ। 40% লোক আওয়ামী লীগের পক্ষে, অন্ধভাবেই ধরেন পক্ষে, 60% লোক নানা সুশাসন প্রশ্নে অসন্তুষ্ট, কিন্তু তার মধ্যে কত ভাগ বিএনপি কে আওয়ামী লীগের বিকল্প হিসাবে ভাবে? আওয়ামী লীগের উপর অসন্তুষ্ট 60%। এরকম কোন কি আমাদের এরকম কোন সার্ভে নাই? জরিপ আচ্ছা, আমি তো দেখিনি। এরকম সার্ভেটা হচ্ছে এই 60 ভাগের সাম্প্রতিক মধ্যে, নাই, আগে তো আছে। এই 60 ভাগের মধ্যে 20 ভাগও বাবু ভাই, বিএনপি কে এটা বিকল্প কোন হিসাবে বাবু ভাবে ভাই, না। বাবু ভাই, এটা কোন গবেষণা অংশ যে 40 ভাগ আওয়ামী লীগকে সমর্থন করে তারা অন্ধভাবে আওয়ামী লীগকে সমর্থন করে। করে, আর যে 40 ভাগ বিএনপি কে সমর্থন করে তারা অন্ধভাবে করে না? করে না। বিএনপি এটা কোন জরিপের ভিত্তিতে আপনি বলছেন? বিএনপি যারা করে তারা নিশ্চয়ই অন্ধভাবে করে। এই যে আওয়ামী লীগের উপর অসন্তুষ্ট 60% সব তো বিএনপি না, 40 ভাগ বিএনপি। ওই এরকম কোন রেকর্ড পৃথিবীতে যে নাই। রেকর্ড রেকর্ড থেকে যে 40 নাই ভাগ সেটা আওয়ামী লীগ একটু আসে। আলোচনা করে বলছি। 34% এর রেকর্ড তো আছে। না, 34 কোনো রেকর্ড নাই, বিকজ যেবার বিএনপি একা নির্বাচন করে বলা হচ্ছে 91 আচ্ছা, এই তর্কটা আমরা না করি, সেইবারও কারণ এটা জামাতের সাথে সিট বাবু কোনো পরিসংখ্যান না, দেখাতে এগুলো পারবেন না, সার্ভে আমি আছে, পারবো না ওই তর্কটা না, না। আমাদের এগুলি ইলেকশন কিন্তু আসলে আগে সার্ভে জরিপ গুলোতে আছে যায়, ওটা আছে। যে আমরা কিন্তু জানি যে কম বেশি 35 ভাগ একেবারে জনসমর্থন আওয়ামী লীগের আছে, 35 ভাগের এদিক ওদিক কিছু জনসমর্থন বিএনপির আছে। না। ভোট দিয়ে এটি বোঝা যাবে না বাবু ভাই, কারণ আমরা আসলে এক ব্যক্তিকে ভোট দেই না, নির্বাচনের ক্ষেত্রে অনেকগুলো ফ্যাক্টর কাজ এবং করে। রাজনীতিতে আপনি কতদিন কাজ সংসদ করেছেন নির্বাচনের যে না, ক্ষেত্রে। আমি নাম্বার, এই ভোটের নাম্বার নিয়ে বছরের পর বছর কাজ করেছি। অ্যান্টি আওয়ামী লীগ ভোট মানে বিএনপির ভোট না, এবং এই বিএনপিও না। বিএনপির যারা অ্যাডভাইজার আছেন, আমি জানি না উনি কার পক্ষে। আমি কোন অ্যাডভাইজার না, বিএনপি কোন অ্যাডভাইজার না। বিএনপির For the record, অ্যাডভাইজারদের অর্ধেক হচ্ছে জামাতি। আমি ওনাকে ফলো করছি, উনি কি জামাতি না ইন্ডিপেন্ডেন্ট বিএনপি আমি জানি না। আমি বিএনপি না। হ্যাঁ, বিএনপির বেশিরভাগ হচ্ছে জামাতি ইনফিল্ট্রেশন। এই যে কিন্তু ভোট তো ধানেই দিবে, অসুবিধা কি? এইটা ভোট ধানে দিবে না, বিএনপি একটি দল জামাত কর্তৃক অধিগ্রহিত হয়ে যাচ্ছে। এটা এবং একটা বাজে এটা কথা। জামাত হয়ে যাবে। ঠিক না, ফালতু বাবু, কথা। এটা ঠিক না। এটা একটা বাজে কথা। এটা বাজে কথা। এরা বলবেন কি, এরা বলবেন ছাত্রলীগ যখন মারামারি করে তখন বলবে কি ছাত্রলীগের মধ্যে শিবিরের লোক ঢুকে গেছে করে। আমার এখন পর্যন্ত আমার কনক্লুশন, আমি আপনার ফলো করতে, আপনি অনেক ভুল করেন সম্বন্ধে, এটা একটা ভুল করেন। আমার তো ভুল নাই, একটু স্বীকার করছেন, আমারই ঠিক। হ্যাঁ, আমি না, না, আমি একটা বিষয়ে আমি একমত 91% হয়েছি। নিশ্চিত। আমি এখন আমার মনে আছে আরেকবার একটা প্রোগ্রাম এসেছিল, আমি বাবু নাই, বাবু বলে আমার চেয়ে সংবিধান বাংলাদেশকেও ভালো করছে। এখনো বলি বাবু ভাই 51 ভাগ নিশ্চিত ব্যাপারটা কেমন? আমি 51 ভাগ নিশ্চিত। বাবু, আপনি মুজাম্মেল বাবু নিশ্চিত? বোকারাই শুধু উনি এত বিএনপির আত্মবিশ্বাসী মধ্যে হয়। যে বাবু ভাই, ইঞ্জিনিয়ারিং এ কি সম্ভাবনা সূত্র পড়ে? 51 ভাগ নিশ্চিত আমি শুনি নাই। 51 ভাগ নিশ্চিত যে বিএনপির যে অংশটা সেন্টার রাইট, হ্যাঁ, সেই অংশটা না, বিএনপির ফার্দার রাইটিস্ট অংশ জামাতি হেফাজতি ঘরানার পৃষ্ঠপোষকতা উনি করেন। আমি 51 ভাগ নিশ্চিত। আমি জানি না যে আমি 51 ভাগ নিশ্চিতের বিষয়টা, আমি 51 ভাগ নিশ্চিতের বিষয়টা আমি একটু বুঝে নেই, সেই ফাঁকে একটু বিরতি নিয়ে আসি। এখন
ফিরে এলাম আজকে বাংলাদেশে। বাবু ভাই, আপনি বিএনপি কে জামাত দ্বারা পরিচালিত বলছেন। আমাদের একজন দর্শক বাবু, ওনার নাম খুব ইন্টারেস্টিংলি, উনি বলছেন যে বিএনপি জামাত দ্বারা পরিচালিত হলে আওয়ামী লীগ কার দ্বারা পরিচালিত, ইন্ডিয়া না কমিউনিস্ট নাকি দুটোই? এটা তো সেকেন্ডারি প্রশ্ন না মানে আপনি যদি কন্টিনিউ করতেন আমরা এই প্রশ্নটি করছি। প্রথম কথা হচ্ছে জামাত দ্বারা এটা আমি আসলে আওয়ামী লীগ যে টোনে কথা বলে ওই টোনে কথা বলতে চাই না, এটা মানে আমার একদম ভালো লাগে না, কিন্তু এটা মিলে যাচ্ছে। আপনার টোনে আওয়ামী লীগ কথা বলে না, আওয়ামী লীগ আমার টোনে বলে আমার আপত্তি নাই, কিন্তু আমি ওদের টোনে বলতে বাবুর ইগোটা কাজে। হ্যাঁ, কিন্তু এইখানে একটু মিল হয়ে যেতে পারে। জামাতের নিবন্ধন বাতিলটা ওই 5 জানুয়ারির সিদ্ধান্তের সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। জামাত যেহেতু নির্বাচন করতে পারবে না, অতএব ওই জোটের নির্বাচনের কোনো সম্ভাবনা ছিল না। এটা ঠিক না, একদমই ঠিক না। আমি বলছি এটা আওয়ামী লীগ এটা বলবে অপপ্রচার, তাদের কৌশলী প্রচার। আপনি জানেন না এই 20 দলীয় জোট চলে জামাতের অর্থায়নে, 20 দলীয় জোটের যত মেধা জামাতের অর্থায়নে, আমি নাম ধরে ধরে। কিন্তু জামাতের জন্য তো বিএনপি আওয়ামী লীগের চেয়ে ফেভারেবল সরকার, জামাত তো ওই অর্থ এমনিতেও বিএনপি কে দিত। এবং জামাত চায় এই মুহূর্তে আওয়ামী বিরোধী যে অবস্থান আছে এটাকে ক্যাশ করে হেফাজতের মতো তাদের আপাতত একটু দূরের সংগঠনকেও টাকা পয়সা দিয়ে সামনে নিয়ে এসে একটা ইসলামী অভ্যুত্থান ঘটিয়ে ফেলবে। তারা মনে করে বিএনপি এজেন্ডা না, আর বিএনপি তো জানি না তার কি এজেন্ডা। এটা আপনার কাছে মনে হচ্ছে, আপনার কাছে মনে হচ্ছে বিএনপি যদি তার এজেন্ডা জানতো তাহলে হেফাজতের ইসলামী অভ্যুত্থানে যায় সমর্থন দিত। বিএনপি যদি তার এজেন্ডা জানতো জামাতের যুদ্ধাপরাধীদের হরতালে সমর্থন দিত। তার উত্তর আমি দিচ্ছি, আপনি যদি আমাকে উত্তর দিতেন। সেটা হচ্ছে যে যেই মুহূর্তে যখন মানে হেফাজতকে সমর্থন দেওয়া বিএনপি ঠিক করছে কি না করছে, ওই তর্ক আমি যাবো না, তর্কে গেলে আমি পাবলিকলি যাবো না। কিন্তু ততক্ষণে বাংলাদেশের রাজনীতির মেরুকরণের চরিত্র দ্বারা হয়ে গেছে, ততদিনে তত্ত্বাবধায়ক সরকার বাতিল হয়ে গেছে। যেটা বালির উপর যখন এই মেরুকরণের রেখাটা টানা হয়ে যায় তখন আপনার শত্রু আপনার বন্ধু হয়ে যায়। ওইভাবেই বিএনপি হেফাজত করছে। তাহলে আওয়ামী লীগ সাকসেসফুলি বিএনপিকে জামাতের কোলে তুলে দিয়েছে। এটা তো অবশ্যই বিএনপি এই যে হেফাজতের যে চেয়ারপারসন বলেছেন ঢাকা নগরীকে রাস্তায় নেমে আসা, তাতে সারা দেশে বিএনপির একটি ভোট কমেনি, একটি জনসমর্থন কমেনি। রাজনীতি পরাজিত হয়েছে। মানে রাজনীতি পরাজিত কিভাবে নির্ধারণ করবেন? বাংলাদেশে যদি কিছু মোজাম্মেল বাবু, কিছু আপনাকে বলি, বাংলাদেশে যদি কোনো কারণে ইসলামী অভ্যুত্থান হয়, তার নেত্রী আর যাই হোক একজন নারী, আমার নেত্রী বেগম জিয়া নয়। সুতরাং হেফাজতের আন্দোলনে সায় দিয়ে জামাতের আন্দোলনে সায় দিয়ে আমি হেফাজতের ব্যাপারে আমি 3টা কথা বলতে চাই। এক নম্বর হচ্ছে যে সেকুলারিজম একটা যেটা প্রিন্সিপাল, যে পাবলিক পলিসির প্রণয়ন, প্রয়োগ এবং ব্যাখ্যার সঙ্গে ধর্মশাস্ত্রে একটা আপেক্ষিক দূরত্ব থাকবে। এটা আওয়ামী লীগ গভর্নমেন্টও মেনটেন করবে, বিএনপি গভর্নমেন্টও মেনটেন করবে। 91, 96, 2002, 2006 সালে বিএনপি নীতির দেশে ইসলামী কোরআন সুন্নাহ আইন প্রণীত হয়নি। 2 নম্বর হচ্ছে যে হেফাজতের 13 দফাকে বিএনপি তো অ্যাকোমোডেট করতে পারবে না, আওয়ামী লীগ অ্যাকোমোডেট করতে পারবে না। আর 3 নম্বর হচ্ছে তারপরেও হেফাজতের 20 লক্ষ ছাত্র, এদেরকে আপনি রাজনৈতিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক মূলধারা বাইরে রাখাটা নৈতিকভাবে ঠিক হবে না, প্র্যাগমেটিক্যালি ঠিক হবে না। এই সিটি কর্পোরেশন নির্বাচন প্রমাণিত হয়েছে। এটা হচ্ছে হেফাজতের সম্পর্কে আমার একদম প্র্যাগমেটিক বক্তব্য। নাইম ভাই, আপনি যদি সিটি কর্পোরেশন নির্বাচন হচ্ছে একটা মিথ্যাচারের নির্বাচন। নাইম ভাই, আপনি যদি একটু উপসংহারটা বাবা আমরা বলে নৈতিকতা কোনো হিসাব নাই। আমরা একটু নাইম ভাইয়ের কাছে শুনি, আপনি যদি একটু উপসংহার টানতেন যে আমাদের রাজনীতিটা কি, আপনি অবশ্য প্রথমে বলছিলেন যে এই ধরনের তর্ক আসলে হয় উচিত, আপনি কি মনে করছেন যে আমরা কোথাও যাচ্ছি না? আমি উচিত বলি নাই, আমি বলছি যে আমরা যত নিন্দনীয় মনে করি তত আমি আশেপাশে সব দেশে আমি সারাক্ষণ দেখি যে এরকমই হয়। আসলে আমি ওইটা বলেছি, এটা আমি এটা পছন্দ করছি সেটা বলে না। আবার আমি এটাও বুঝি যে আপাতত দুইটি রাজনৈতিক দলই সামহাও, দুই দলই একটু স্পেস চাচ্ছে, সময় চাচ্ছে। এই সময়টা তারা এই রকম আমার মনে হয় এক একজন এক একটা যার যখন যেটা মাথায় খেলে পরিস্থিতি অনুযায়ী কথা বলবে। যদি 7 খুনের একটা ঘটনা সামনে থাকে তখন বিএনপি আওয়ামী লীগ ওই 7 খুন নিয়েই কথা বলবে, পরস্পরকে মানে যেটাকে বলে আমরা ব্লেম গেম, যেটা তারপরে নানান রকম কথা বলবে। আমার মনে হয় যে এইটা আমি এটা ব্যাখ্যা দিচ্ছি, এটারও আমি ভালো মন্দ গ্রহণ অগ্রহণের কথা বলছি না, কিন্তু আমি এটুকু বুঝি যে এটা আমার আমার আন্ডারস্ট্যান্ডিং আর কি। আমি বলবো এটা কোনো সার্ভেড সায়েন্টিফিক সার্ভের কোনো রেজাল্ট হিসেবে আমি জানি না যে বিএনপি যে একেবারে দুর্বল হয়ে গেছে, তার সমর্থন নষ্ট হয়ে গেছে, এইরকম কোনো কিছু ঘটে নাই। এটা এই জন্য ঘটে নাই যে 5 জানুয়ারির নির্বাচনটা নিয়ে আওয়ামী লীগ
স্বচ্ছন্দ হইতে পারে নাই। সে কৌশলগতভাবে বিজয়ী হয়েছে বটে, মানে সে কৌশলগতভাবে তার অবস্থান ক্ষমতা রাখতে পারাটাই তো এক ধরনের বিজয়। সে কোট আনকোট বিজয় তো অবশ্যই আওয়ামী লীগের হয়েছে। কিন্তু আবার দেখেন, এই বিজয়ের পর প্রেস কনফারেন্সে মাননীয় প্রধানমন্ত্রী যখন উপস্থিত হয়েছিলেন, তার চেহারায় কি সেই আনন্দের ছোটা ছোটা? আমরা আশা করবো যে আমাদের রাজনীতিতে সবার মধ্যেই আনন্দ ছটা ফিরে আসে। আপনাদের তিনজনকে অনেক ধন্যবাদ। এই ছিল আজকের বাংলাদেশে, দেখা হচ্ছে আগামীকাল এই সময়। শুভরাত্রি।